মানুষের জিভের মতো দেখতে এই বীচটির নাম হলো জলাতনি র্যাড বীচ। র্যাড বলতে এখানে রাইট আফটার টরেন্সকে বোঝায়। একে স্থানীয় চাকাভিয়ান ভাষায় গোল্ডেন কেপও বলা হয়। হারবার শহরের বোলের পশ্চিম থেকে 2 কিলোমিটার দূরে এবং ক্রোশিয়ার ডালমাটিয়ার ব্রাক আইল্যান্ডের দক্ষিণে এটি অবস্থিত। সাদা নুড়ি এবং বালি দিয়ে গঠিত এই বীচটি অন্যান্য সাধারণ বীচের মতো একদমই নয়। হাওয়ার পরিবর্তনের সাথে সাথে বীচটি নিজের দিক পরিবর্তন করে। এছাড়াও বীচটির অসাধারণ ভিউয়ের জন্য ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এটি। তাই ইউরোপের বেস্ট বীচগুলোর লিস্টে 12 নম্বরে নিজের জায়গা করে নিয়েছে এই জলাতনি র্যাড বীচ। এটি হলো ইজিপ্টের আটলান্টিস নামে পরিচিত জলে ডুবে যাওয়া শহর থোনিস হেরাক্লিয়ন। 12 BCর এই শহরটি একসময় ইজিপ্টের সবচেয়ে বড় বন্দর হিসাবে বিখ্যাত ছিল, কিন্তু বারবার ভূমিকম্প এবং সুনামি হওয়ার দরুন 101 BCতে শহরটি সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায়। 2013 সালে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজির লিডার ফ্রাঙ্ক গোড্ডিও এবং তার টিম আবুকির উপসাগরে ভূমধ্যসাগর পৃষ্ঠের 30 ফুট নিচে ডুবে যাওয়া থোনিস শহরটি প্রথম আবিষ্কার করেছিল। ইনি হলেন হলিউডের এক সময়ের বিখ্যাত অভিনেত্রী হেডি লেমার, যিনি 1914 সালের 9 নভেম্বরে অস্ট্রিয়ার ভিয়েনাতে জন্মেছিলেন। তরুণী বয়সেই তিনি বিশ্বের সর্বাপেক্ষা সুন্দরী মেয়ে হিসাবেও জনসমক্ষে পরিচিত ছিলেন। আর শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রেডিও কমিউনিকেশন জ্যামিংয়ের সমস্যা সমাধানের জন্য হেডি ফ্রিকোয়েন্সি টু ফ্রিকোয়েন্সি নামে একটি উন্নত জ্যামিং সিস্টেম ডিজাইনও করেছিলেন। শুধু জ্যামিংয়ের প্রবলেম সমাধানই না, শত্রুপক্ষ যাতে কোনোভাবেই ফ্রিকোয়েন্সি ডিটেক্ট না করতে পারে সেই সিস্টেমও এতে ছিল। তখন এটির নাম ছিল ফ্রিকোয়েন্সি হোপিং। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্প্রেড স্পেকট্রাম কমিউনিকেশন। আর এই সিস্টেমটার ওপর বেস করেই আধুনিক যুগের ওয়াইফাই নিউ আপডেটেড ভার্সনে তৈরি করা হয়েছে। তাই হেডি লেমারকে মাদার অফ ওয়াইফাইও বলা হয়। 2000 সালের 19 জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাসবেরিতে হেডি লেমারের মৃত্যু হয়েছিল। মানসা মুসা হল আজ অব্দি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। 1280-তে আফ্রিকার ধনী মালি সাম্রাজ্যে জন্ম নেওয়া মানসা মুসা 1312 থেকে 1337 পর্যন্ত তার রাজত্বকালে গোল্ড মাইনিং এবং নুনের ব্যবসা করে যে পরিমাণ অর্থের মালিক হয়েছিলেন তা কাউন্ট করলে আজকের দিনে প্রায় $400 বিলিয়ন হয়। প্রবাদ আছে যে তার কাছে এত সোনা ছিল যা দিয়ে তিনি তার রাজ্যের 10 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে মুড়ে দিতে পারতেন। রাজা হিসাবেও তিনি দয়ালু, পরোপকারী, নিষ্ঠাবান হিসাবে পরিচিত ছিলেন। 1324 CE-তে তিনি ইসলাম ধর্মের প্রচার এবং নিজের অর্থের শো অফ করার জন্য ইজিপ্ট থেকে মক্কা পর্যন্ত 2700 মাইল পথ, 60,000 ব্রোকেট এবং পারস্য সিল্ক কাপড় পরিহিত পুরুষ এবং 12,000 দাসদাসী, যারা প্রত্যেকে 1.8 কেজি সোনার বাট বহন করছিল, এবং সিল্কের কাপড় পরিহিত ও সোনার লাঠি নেওয়া হেরাল্ড ও অসংখ্য ঘোড়াহাতি সহযোগে এক শোভাযাত্রা শুরু করেন। প্রায় 2 বছর চলা এই যাত্রাপথে তিনি কায়রো সহ রাস্তার সমস্ত ব্যক্তিদের সোনার উপহার দিতে দিতে মক্কাতে পৌঁছান। প্রায় 18 টন সোনা সেই সময় তিনি তার যাত্রাপথে দান করেছিলেন। কিন্তু এত বিলাসিতা করার দরুন মক্কা থেকে ফেরার সময় তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে টাকা ধার করে ইজিপ্টে ফিরতে হয়েছিল। এরপর মালি সাম্রাজ্যেই একসময় তার মৃত্যু হয়ে যায়। ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কের আলেকজান্দ্রিয়া উপসাগরে অবস্থিত হাজারো আইল্যান্ড হাবের মধ্যে একটি হলো এই জাস্ট এনাফ রুম নামে পরিচিত আইল্যান্ডটি। 3,300 স্কোয়ার ফিটের এই আইল্যান্ডটি 1950 সালে সুইজারল্যান্ড পরিবার কিনেছিল নিজেদের হলিডের দিনগুলো একান্তে কাটানোর জন্য। আইল্যান্ডটিতে একটি ঘর, একটি গাছ এবং 2টি সিমেন্টের বেঞ্চ আছে। কিন্তু বন্যা হলে বা স্পিড ওয়াটার মোটর বাইক গেলে যে কোনো মুহূর্তে আইল্যান্ডটি ভেসে যায়। আইল্যান্ডটি যেহেতু সুইজারল্যান্ড পরিবারের ব্যক্তিগত সম্পত্তি, তাই কোনো পর্যটক চাইলে এই এরিয়াতে প্রবেশ করতে পারে না, শুধুমাত্র দূর থেকেই এটাকে দেখতে পারবে। এটি হলো প্যারিসের সিটি মলের সামনে ইনস্টল করা একটি 3D ইলিউশন পার্ক, যেটিকে একটি নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয় যেন একটি বড় গোলক।
তাই একে গ্র্যাস গ্লোব ইলিউশন বা কুই ক্রোয়ার বলা হয়। ফরাসি শিল্পী ফ্রাঙ্কোইস অ্যাবেলানেট 2011 সালে প্রায় 90 জন শ্রমিক সহ 1200 বর্গমিটার লনের ওপরে 300 বর্গমিটার কভার প্ল্যান্ট সেডাম এবং 650 কিউবিক মিটার বালি এবং খড়ের ইলাস্ট্রেশন দিয়ে এটি বানিয়েছিল। সম্পূর্ণ গ্লোবটি বানাতে সময় লেগেছিল 5 দিন। 3D গ্লাস গ্লোবটি ছবিতে যা দেখায় তার থেকেও অনেক বড় এবং 100 মিটার দৈর্ঘ্যে বিস্তৃত। নর্দার্ন জাপান থেকে 50 মিনিট দূরে সাপ্রে শহরের উত্তরে হোক্কাইডোতে অবস্থিত এই শহরটি অবিকল সুইডেনের তোবেসেতু গ্রামের মতো দেখতে। আর শুধু দেখতেই এক নয়, জাপানের এই শহরটি সুইডেনের ট্রেডিশন এবং ফেস্টিভ্যালকেও ফলো করে থাকে। তাই জাপানের এই শহরটি সুইডেন হিলস নামে পরিচিত। ছবিটি দেখে ক্যামেরা দিয়ে তোলা ফটোগ্রাফ মনে হলেও আসলে কিন্তু তা নয়। বাস্তবে এটি একটি অয়েল পেন্টিং। ছবিটি এঁকেছেন 1963 সালে চীনের সিচুয়ান প্রদেশে জন্ম নেওয়া বিখ্যাত হাইপার রিয়েলিস্টিক চাইনিজ পেন্টার লি জুন। 1984 সালে তিনি উহানের হানকাউয়ের টিচার্স কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন। বর্তমানে তিনি উহান পেন্টিং একাডেমি লিডার এবং উহান আর্টিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে আসীন আছেন। 2018 সালে বার্মিং সিটি ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তার এক একটি পেন্টিং বর্তমানে 1 লাখ থেকে 1 কোটি টাকায় পর্যন্ত বিক্রি হয়। বর্তমানে তিনি বেজিংয়ে বসবাস করেন। এটি হলো জাপানের টোকিওর শিবুয়া স্টেশনের বাইরে রাখা হাচিকো নামের একটি কুকুরের ব্রোঞ্জের স্ট্যাচু। 1948 সালে প্রথম মূর্তিটি স্থাপন করা হয়েছিল। 2009 সালে হাচিকো এ ডগস টেল নামে একটি সিনেমাও রিলিজ হয়েছিল। এছাড়াও জাপানের স্কুলের বাচ্চাদের হাচিকো এ লয়াল ডগের ব্যাপারেও পড়ানো হয়। 1923 সালের নভেম্বর মাসে ওদেতা শহরে হাচিকোর জন্ম হয়েছিল। এরপর কোইন্সিডেন্টলি 1924 সালের 15 জানুয়ারিতে বিখ্যাত কৃষি অধ্যাপক হিদেসাবুরো উয়েনো একটা ট্রেন জার্নির সময় মৃতপ্রায় হাচিকোকে রাস্তায় খুঁজে পায় এবং তাকে বাড়িতে নিয়ে আসে। হাচিকোর জীবনীকার অধ্যাপক মায়ুমির মতে এরপর প্রায় 6 মাস উয়েনো এবং তার স্ত্রী ইয়াই হাচিকোকে সেবা করে সুস্থ করে তোলে। এরপর উয়েনো যখন স্টেশন থেকে ট্রেন ধরে প্রত্যেকদিন কর্মক্ষেত্রে যেতেন, হাচিকো তার সাথে স্টেশন অবধি যেত এবং স্টেশনে 10 ঘন্টা অপেক্ষা করত তার বাড়ি ফেরার জন্য। কিন্তু 1925 সালের 21শে মেতে 53 বছরের উয়েনোর সেরিব্রাল হ্যামারেজ হয়ে হঠাৎই মৃত্যু হয়ে যায়। তার আর বাড়ি ফেরা হয় না। কিন্তু এরপরও 1935 সাল পর্যন্ত হাচিকো ওই স্টেশনে নিজের মালিকের ফেরার জন্য অপেক্ষা করে বসে থাকে। শেষ পর্যন্ত 1935 সালের 8ই মার্চে হাচিকোর মৃত্যু হয়। 19বিংশ শতাব্দীতে যখন ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রিটেন, আয়ারল্যান্ড সহ অন্যান্য দেশে শিল্প বিপ্লব শুরু হয়, তখন প্রচুর পরিমাণে কলকারখানা গড়ে ওঠায় শ্রমিকের সংখ্যাও বেড়ে যায় সেই সব দেশে। সেই সময় অ্যালার্ম ক্লকের প্রচলন না থাকায় শীতপ্রধান এই দেশগুলোতে ভোরবেলা উঠে তৈরি হয়ে শ্রমিকদের কাজে যেতে সমস্যা হতো। সেই জন্য নিদ্রা জাগানিয়া বা নকার আপার্সরা পয়সার বিনিময়ে ভোর 5টা থেকে 6টার মধ্যে লগের মতো লম্বা লাঠি দিয়ে জানলায় করাঘাত করে বা বাঁশির মতো ফাঁপা পাইপে মটর দানা ঢুকিয়ে দরজায় মেরে ক্লায়েন্টদের ঘুম ভাঙাতো। বিশেষত বয়স্ক পুরুষ, গর্ভবতী নারী, আবার কখনো পুলিশ কনস্টেবলরা এই নকার আপার্স হিসাবে কাজ করত। 1940 থেকে 1950 দশকের মধ্যে এই পেশা প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। 1970-এর দশকের শুরু পর্যন্ত ইংল্যান্ডে এই নকার আপার্সদের দেখা যেত। দিনে প্রায় 35 থেকে 100 জনের ঘুম ভাঙাতে হতো এই নকার আপার্সদের। তারা খুব আস্তে আওয়াজ করে নিজের ক্লায়েন্টদের ঘুম ভাঙাতো যাতে আশেপাশের লোকের কোনো অসুবিধা না হয়। আশেপাশের লোকেরা অভিযোগ করলে তাদের টাকা কাটা যেত। মেরি স্মিথ ছিল ইংল্যান্ডের শেষ নকার আপার্স যিনি 1970 সালে সপ্তাহে জনপ্রতি 6 পেনি করে আয় করত।